কখনো কি মনে হয়েছে সবকিছু থেকে কয়েকটা দিনের জন্য হারিয়ে যেতে? শহরের জ্যাম, অফিস, ব্যস্ততা, ডেডলাইন আর প্রতিদিনের একই রুটিন থেকে দূরে? এমন একটা জায়গায় যেখানে চারপাশে থাকবে অসীম সবুজ, আর বাতাসে ভেসে আসবে তাজা চা পাতার ঘ্রাণ। আজ আমরা যাচ্ছি ঠিক এমনই একটি জায়গায়, বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গল। এই ভিডিওতে শুধু ভ্রমণ না, থাকবে সম্পূর্ণ ট্রাভেল গাইড, রাস্তার প্রেজেন্ট কন্ডিশন, খরচ, লোকেশন এবং মোটোব্লগ। আর এমন কিছু জায়গা যেগুলো না দেখলে শ্রীমঙ্গল ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়। So let's ride. গুড মর্নিং এভরিওয়ান, হোপ অল ইউ আর ডুইং গুড। অনেক দিন পর আজকে ট্যুরে বের হলাম। আপনারা অলরেডি বুঝে ফেলেছেন কোথায় যাচ্ছি চায়ের রাজধানী শ্রীমঙ্গল। লাস্ট ট্যুর দিয়েছিলাম আপনার সাজেক থেকে ফেরার পর অনেক প্ল্যান করেছিলাম, নানান কারণে আমাদের ট্যুর প্ল্যান পোস্টপোন হচ্ছিল। সো অনেকের ব্যস্ততা, কারো এক্সাম, কারো ছুটি পাচ্ছে না, যার কারণে আমাদের ট্যুর হয়ে উঠতেছিল না। তো ফাইনালি আসলে যে কাজটা করলাম, সোলো রাইডে বের হয়ে পড়লাম। কারণ যখন কেউ থাকবে না তখন কি করতে হবে, এরকম সোলো রাইডে বের হয়ে যেতে হবে। কারণ ওই যে একটা গান আছে না, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো তার পরিপ্রেক্ষিতে একটু মানসিকভাবে কয়েকদিন ধরে খুব অ্যাডজাস্টেড ছিলাম, যার কারণে আজকে উইদাউট প্ল্যান আর কি বের হয়ে পড়লাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সো ভিডিওটা একটু বড় হতে পারে, কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখবেন। কারণ আজকের এই ভিডিওটাতে আমি শ্রীমঙ্গল যাচ্ছি, রোডের কন্ডিশনটা কী, কারণ আমরা সবাই জানি যে সিলেট রোডের কন্ডিশন খুবই বাজে। একটা ভিডিওতেই আমি চেষ্টা করব সম্পূর্ণ খরচ সহ আমার এই বাইকে কী পরিমাণ তেল লাগলো, কারণ আমরা যারা বাইকার আমরা ট্যুরে যাব, সো তেলের একটা ব্যাপার আছে। সবগুলোই আসলে এখানে আমি বিস্তারিতভাবে ভিডিওতে বলে দিব। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের রাইড। ঘড়িতে সময় এখন 6:45। আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম 6:30টায়। মেনলি যেটা হয়েছিল, ঘুম থেকে আসলে উঠতে পারছিলাম না, কারণ আমরা সবাই আসলে এই ব্যাপারটাতে অবগত। যেমন যেদিন ট্যুর হবে সেদিন আসলে কারোরই ঘুম হয় না, কিন্তু শ্রীমঙ্গল যাচ্ছি যার জন্য আসলে খুবই নিজেকে এক্সাইটেড ফিল হচ্ছে। এখন এই মুহূর্তে আছি 300 ফিট, সময় এখন 6:48। আর এই সকালবেলা আশা করি এখানে সার্জেন্ট বা ট্রাফিক পুলিশ থাকবে না, সো একটু ট্রেনে চলে যাই। কাঞ্চন সেতু পার হয়ে বর্তমানে আছি রূপগঞ্জ, আর এই রূপগঞ্জ দিয়ে আমরা শ্রীমঙ্গল উদ্দেশ্যে যাচ্ছি। মনে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এখানে আসার পর শহরের যে কোলাহল বা শহরের যে ভাইবসটা সেটা একদমই নাই। এই রোডে রাইড করার সময় একটু সাবধানে এবং হর্ন ইউজ করে রাইড করবেন, কারণ আইস প্লাস হচ্ছে যত ধরনের প্রাইভেট কার আছে সব এই রোডটা দিয়ে বাইপাস করে এবং মোড়গুলাতে তারা আপনার লেনে চলে আসে, যার ফলে রাইড করাটা একটু রিস্কি। ছনপাড়া বাজার দিয়ে এখন আমরা সিলেট হাইওয়েতে উঠে যাচ্ছি। উপরে দেখাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 77 কিলোমিটার, হবিগঞ্জ 127 কিলোমিটার। এরকম সিঙ্গেল রোড বা টু ওয়ে খুবই সাবধানে রাইড করবেন, কারণ এরকম ট্রাক একটু পরপর হচ্ছে আপনার
লেনে উকি দিচ্ছে, প্লাস আপনার লেনে চলে আসতেছে, আর আপনাকে বাইক মানে গতি থামিয়ে তাকে যেতে দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। সো সেফ অ্যান্ড সাউন্ডভাবে যদি হচ্ছে আমরা রাস্তাটাকে রাইড করে যাই বা এনজয় করতে করতে যাই, ইনশাল্লাহ ডেস্টিনেশন পয়েন্টটাকে আমরা উপভোগ করতে পারবো। সেরকম বুঝে শুনে ওভারটেক করতে হবে। যখন দেখবেন যে আপনার ডানের লেনে কোনো ভেহিকেল নেই, তখন আপনি ওভারটেক করবেন। আর অবশ্যই হাইওয়েতে রাইডের সময় কখনোই কোনো বড় গাড়ির পিছনে বা তার যে ব্লাইন্ড স্পট সেই বরাবর থাকবেন না। চেষ্টা করবেন তার যে ডান দিকের চাকা বা বাম দিকের চাকা, সেই ডানে বা বামের চাকা বরাবর থাকবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে সামনে আপনার ওভারটেক করার মতন পরিস্থিতি আছে কি না, সেটা বুঝে আপনি তাকে ওভারটেক করে ফেললেন। সো এখন আছি পাঁচদোনা মোড়, মাধবদী ক্রস করে পাঁচদোনা মোড় এসে যেটা দেখলাম, এখানকার রোডের কন্ডিশন খুব একটা খারাপ না এখন পর্যন্ত, মোটামুটি চলে আর কি। সামনে কি অপেক্ষা করতেছে আর কি হবে চলুন সেটা সামনে গিয়েই দেখি আমরা। এখন পর্যন্ত রাইড করেছি কত, বাসা থেকে থাকা অবস্থায় ঢাকা সিটিতে রাইড করেছিলাম 17 কিলোমিটার মতো, আর 64, তাহলে কত 47, হ্যাঁ 47-এর মতো রাইড করেছি, খুব একটা বেশি রাইড করি নাই। সো এখনও পর্যন্ত নর্মালি আছি, কোনো ধরনের ব্যাক পেন হচ্ছে না। বাট কাঞ্চন সেতুতে ভাই মাই গড, ওটা আর মনে করতে যাচ্ছি না, যা গেছে তো গেছে ভাই। সামনে যতটুকু ভালো আশা রাখতেছি উপরওয়ালার কাছে, আর ওয়েদারটা যাতে ভালো থাকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে বলছি। কিছুটা ভাঙা রাস্তা মাঝে মাঝে পাওয়া যাচ্ছে, আবার মোটামুটি রাস্তাও পাওয়া যাচ্ছে। রাস্তার আবার অবস্থা খারাপ, মনে হচ্ছে কেউ খাবলিয়ে খাবলিয়ে রাস্তার গোস্ত খেয়ে ফেলেছে, এরকম মনে হচ্ছে। এই যে কাঁঠাল, লটকন, প্রচুর পরিমাণে লটকন, যার তার কী বলা হয় ঠেলা গাড়িতে লটকন, তারপরে প্লাস্টিকের কি বলে এটাকে যেন, এটাতে লটকন, সবই লটকন এখানে, মানে লটকনের রাজ্যে চলে আসছে আমরা এই মুহূর্তে। এটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, মানে রাইড করে কী যে আরাম লাগতেছে আর কি যে মানে শান্তি, মানে রৌদ্র নেই। নর্মালি আমরা বাইকাররা রৌদ্রটাকে অ্যাভয়েড করার জন্য যে কাজটা করি সেটা হচ্ছে আমরা রাতের বেলা রাইডটাকে প্রেফার করি, কিন্তু এই শ্রীমঙ্গল রোডের মানে যে কন্ডিশান, সেই ক্ষেত্রে আমি তো অবশ্যই আপনাদেরকে রাতের বেলা রাইড করতে নিষেধ করব। দিনের বেলা রাইড করার সময় খুবই সাবধানে রাইড করবেন, খুবই সাবধানে, কারণ রাস্তার কন্ডিশন প্লাস অপোজিট থেকে যেভাবে গাড়িগুলো আপনার লাইনে চলে আসে। আর এই সিলেট হাইওয়েতে আমার খুব ক্লোজ কিছু ভাই যারা অ্যাক্সিডেন্ট করেছে, এবং এর মধ্যে কারো কি বলা হয় অঙ্গহানিও হয়েছে। সো আল্লাহ তাদেরকে শাফাদান করুন এবং সহি সালামতে জীবন অতিবাহিত করা তৌফিক দিক। আর এখন এই মুহূর্তে মোটামুটি ভালো জ্যাম পড়েছে ভৈরব ব্রিজের আগ মুহূর্তে এসে, কতটুকু যেতে পারি বাইকে দেখা যাক। মানে কাঁচা রাস্তায় নেমে নেমে হলেও অনেক দূর চলে আসছি, জ্যামটা কিছুটা হলেও কভার করতে এসেছি, কিন্তু এই ট্রলিটা আরে ভাই ও যেভাবে উড়কি দুর্কি রাইড করতেছে মনে হয় মোটো জিপি রেসে যাবে। ওরে দরকার 300 ফিটে, এই মামাকে 300 ফিট মামাতে দরকার। হ্যাঁ মামা তুমি যাও, তুমি গেলে আমিও যেতে পারবো। তুমি যেভাবে উড়কি দুর্কি যাচ্ছ সব ছিঁড়ে ফিরে, ওই দেখুন লটকনের আড়ত পুরেই। মাম্মা তোমাকে এবার আমি একটু ওভারটেক করে দিলাম, এবার মোটামুটি যেতে পারি। লটকন 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 ভাই লটকন, আরে ওয়াও ভালো সাইজ তো, সাইজগুলো তো সুন্দর। ঢাকাতে এই সাইজ দেখেন, এই যে এই সাইজটা দেখি ছোট ছোট, ওই যে কাঁঠাল, তারপরে কি পেয়ারা। যাক অবশেষে বাইক ছিল বলে আসলে জ্যামটা ওভারকাম করতে পেরেছি, আদারওয়াইজ আসলে এই রোডে মানে বড় কী যেন মরজাল না কী জন্য বাস স্ট্যান্ড, ওইখানে অনেকক্ষণ ওয়েট করতে হতো।
অনেকক্ষণ, মানে যদি প্রাইভেট কার বা বাসে আসতাম তাহলে ঘন্টাখানেক প্লাস, কারণ ওটা পুরাটাই বাজার, এবং বাজারের মধ্যে দিয়ে হাইওয়ে গিয়েছে না হাইওয়ের মধ্যে দিয়ে বাজার গেছে আসলে জানি না, কারণ যেটি হোক একটার মধ্যে দিয়ে একটা গেছে। এবং সকালবেলা ওখানে লটকনের বাজার বইছে, যার ফলে দুই পাশের রাস্তা ব্লক। এখন বলতে পারেন যে বাজার তো বাম দিকে, তাহলে ডান দিকের রাস্তাটা কেন ব্লক? কারণ আমরা যে খুব সভ্য, আমরা যারা বামে যাব তারা যেতে 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 ডান পাশের রাস্তার মুখটাও অনেকটা ব্লক করে ফেলছে, যার কারণে যারা যাবে ডান লেনে তারা যেতে পারছে না, এবং মোটামুটি একটা জ্যাম লেগে গেছে। আর বামের রাস্তা তো জ্যাম, কী আর বলবো। ব্যাপারে কী ভাঙ্গা রে। এখন আছি আমরা ভৈরব টুল প্লাজার সামনে। আর বাম দিক দিয়ে গেলে টুল দিতে হবে, ডান দিক দিয়ে হচ্ছে স্থানীয়দের জন্য বা বাইকের জন্য, এদিক দিয়ে গেলে কোনো টুল দিতে হবে না। সো এই জন্য আমি ডান দিক দিয়ে চলে গেলাম, কোনো ঝামেলা নেই, কেউ কোনো বাধা দিচ্ছে না। বাট এখানে একটা কথা আছে, ঘড়ির কাঁটায় সময় এখন 11টা বেজে 41 মিনিট, দ্যাটস মিন 11:15 বাজে, আমি মাত্র ভৈরব টোল প্লাজা ক্রস করতেছি। আসলে ব্রোজ কখন আসলে কী ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় বলা যায় না, আমার সাথে ঠিক তাই ঘটেছে। আমার বাইকের বল রেসারটা খুব প্রবলেম করতেছিল আমি যখন কাঞ্চন ব্রিজ পার হচ্ছিলাম, বাট তার আগে যে ভাঙা জায়গাটা, সেই জায়গায় আসার পর আমার মনে হচ্ছিলো যে বল রাস্তায় কোনো সমস্যা হচ্ছে, কারণ আমার বাইকটা যখন 40-50-এ আমি রাইড করতেছি বা হ্যান্ডেলটা আমি যখন ছেড়ে দিচ্ছি, মানে ফ্রি হ্যান্ডে এরকম রাইড করতেছিলাম, তখন আমার হ্যান্ডেল বারটা হচ্ছে উইবলিং করতেছিল অনেকটা, মানে কাঁপতেছিল। যাই হোক, এখন আছি আমরা ভৈরব ব্রিজে, আর ডানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন যাওয়ার জন্য, আর বামে হচ্ছে নদী। ওয়াও, হোয়াট আ ভিউ! নদীর ওই পারে দেখুন গরিবের ভেনিস সিটি। ওয়াও, সুপার। আর একটু ভৈরব ব্রিজ এখন থামবো, 2-4টা ছবি তুলবো। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওই আপনার কাঞ্চন সেতুর এখানে আসার পরেই মনে হলো যে আমার বল রেসারের সমস্যা, বল রেসারটা থেকে ক্র্যাক করে একটা আওয়াজ আসতেছে যখনই আমি একটু হালকা ছোট গর্ততে ব্রেক করি। আর মাঝে মাঝে দেখা যায় আমাদের বাইকারদের একটা অভ্যাস থাকে যে 2 হাতের হ্যান্ডেল এরকম ছেড়ে দিয়ে অনেক সময় রাইড করি আমরা, তো নর্মাল, ঠিক আছে সেটা আমাদের। কিন্তু বল রেসারের ঝামেলা থাকলে বা বল রেসারের সমস্যা থাকলে আপনি যদি বাইকটা রাইড করার সময় হাতটা ছেড়ে দেন, তাহলে আপনি কিন্তু অ্যাক্সিডেন্ট করতে পারেন, কারণ আপনার হ্যান্ডেলটা হচ্ছে উইবলিং করতেছে ওই সময়। তো আমার ক্ষেত্রে সেম হচ্ছিল। ভৈরব ব্রিজের 9 থেকে 10 কিলোমিটার আগে SPR মেবি শপটার নাম, ওই শপটা পেলাম। দেন আর কি করার, বল রেসারটা এখনই দাঁড়িয়ে চেঞ্জ করলাম। সো এই আর কি, যার জন্য ওইখানে আমার অলমোস্ট 1 আওয়ার প্লাস লেগে যায়, কারণ অপেক্ষা করতে হয়েছে আমাকে 9টা থেকে কখন দোকান খুলবে। দোকান খুলছে অলমোস্ট মনে হয় কয়টা, আপনার 10টার দিকে। দেন ওইখান থেকে কাজটা করিয়ে স্যাটিসফাই হয়ে এখন আলহামদুলিল্লাহ রওনা দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। যাক, নসিবে ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। কী ভাবছেন উল্টা যাচ্ছি? না, আসলে ওই রাস্তাটার কাজ চলতেছে অনেক জায়গায়, তাই এই রাস্তাটা খুলে দিয়েছে, এই রাস্তা দিয়ে যাওয়া আসা দুইটাই করার জন্য। আর এইগুলো কি বলতে পারবেন,
এই যে লাল লাল যেই কি বলা হয় পিলারের মতন বা টাওয়ারের মতন দেখা যাচ্ছে, এইগুলা হচ্ছে আপনার এখানকার চিমনি বলা হয় মনে হয়। কারণ যতটুকু জানি এই যে আপনার ট্রাকে করে যে ধানগুলো নিয়ে আসতেছে, এই ধানগুলো এইখানে সিদ্ধ করা হয়, দেন এইখানে এগুলোকে রোদ্রে শুকিয়ে তারপরে মিলে ভেঙে চাল, যেটা আমরা ভাত খেয়ে থাকি, সেই চাল এখানে তৈরি হয়। রীতিমতো আধাটা ঘন্টা আমি বাইকটা ঠুইলা এক গিয়ারে কোনো মতে জ্যাম ঠুম কাটায় কুটিয়া এই কুট্টাপাড়া নামটা, মানে কুত্তাপাড়া না কুট্টাপাড়া, হ্যাঁ, এই কুট্টাপাড়ার মোড়ে বিশাল জ্যাম খেলাম। আপনারা অলরেডি দেখতে পেলেন যে কী পরিমাণ হচ্ছে গাড়ি এখানে আটকে আছে। ওই জ্যামের পরে যখন হচ্ছে এরকম একটা পরিবেশ দেখতে পাবো, তখন আসলে কলিজায় গিয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক ঠান্ডা লাগতেছে, কারণ এরকম খোলা মাঠ। ওকে ফাইন, যাক একটু ঠান্ডা বাতাস পাচ্ছি। রাইডিং জ্যাকেটটা পরে খুব গরম লাগতেছে, কারণ আসলে আজকে ওয়েদারটাও একটু ব্যবসা গরম টেম্পারি পড়তেছে। বাট এখন তো রাস্তা যেটা দেখতেছি খুবই বাজে। মাঝে মাঝে তো গর্ত, এমনি বল রেসার চেঞ্জ করছি, আবার নিয়ে মোর বল রেসার চেঞ্জ করতে হয়, আল্লাহ জানে। আমি সার্ভিস লাইন দিয়ে বামে চলে যাই, কিচ্ছু করার নাই ভাই। বল রেসারে 1,000 টাকা গেছে ভাই, 1,000 টাকা গেছে। একটু আগে সরাইল পার হওয়ার পর হঠাৎ করে, মানে ক্যামেরাটা জাস্ট একটু আগে অফ করছি, এতটা ঝুম বৃষ্টি নামলো এই শাহবাজপুর ব্রিজে আসার আগেই আমরা, মানে আমি পুরো থেমে যেতে বাধ্য। দেন ওইখানে স্টে করলাম। ওয়াও, হোয়াট আ ভিউ! যেন মনে হচ্ছে আমি নিকলে চলে যাচ্ছি। আমার কাছে অনেকটা নিকলি একটা ভাইবস পাচ্ছি। ওয়াও ওয়াও ওয়াও! এইখানে বালু তুলতেছে, আর এই জায়গাটার বা এই ব্রিজটার নাম ছিল শাহবাজপুর ব্রিজ। সামনে লেখা ছিল, লেখা দেখে বললাম আমি আপনাদেরকে। আর যেহেতু এখন বর্ষাকাল, তাই ওই জায়গাটা অনেক সুন্দর লাগছে। এই শাহবাজপুর ব্রিজটা পার হওয়ার পর এইখানে অনেক হোটেল দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা হোটেলের নিজস্ব বিলবোর্ড আছে, মানে পলিতে করে। আর যদি থাকে এরকম ডান দিকে এত সুন্দর একটা ভিউ, আর কি লাগে? আমার তো মনে হচ্ছে আরেকটু যখন হচ্ছে বর্ষা সিজনটা ভালোভাবে জমবে, তখন খুব সম্ভবত পানি একদম রোডের কিনারা পর্যন্ত চলে আসবে। দেখুন দেখুন দুই মামা আমার সাথে কীভাবে আসতেছে। সময় এখন 2টা 6, আর বৃষ্টি, বাইকের প্রবলেম, গ্যারেজ, মেকানিক সার্ভিস সব কিছু কাটিয়ে আমরা শ্রীমঙ্গলের কাছাকাছি চলে আসছি। বাট একটা জিনিস খেয়াল করলাম, আপনি রাঙামাটি যান, বান্দরবন যান, খাগড়াছড়ি যান, বা যে কোনো হাইওয়ে দিয়ে আপনি যান, মোটামুটি আপনি চারপাশের রাস্তা ভিউ এনজয় করতে করতে যেতে পারবেন। যদি শ্রীমঙ্গল যেতে চান, তাহলে যতক্ষণ না পর্যন্ত আপনি শ্রীমঙ্গলের ওই যেখানে সিলেট 2টা রাস্তা, একটা হচ্ছে সিলেট হচ্ছে সোজা চলে গেছে মানে বামের দিকে, আর একটা হচ্ছে ডান দিকে হচ্ছে আপনার শ্রীমঙ্গল গেছে। সো ওই রোডের আগ পর্যন্ত ভাই আপনি পুরা রাস্তায় ডানে বামে একটুও তাকাতে পারবেন না। কেন? প্রথমত হচ্ছে একটাই কারণ, 2 ওয়ে, মানে আসা এবং যাওয়া একটা রোড দিই, যার ফলে অপোজিট থেকে গাড়িগুলো আপনার লাইনে চলে আসতেছে। সেকেন্ড যে প্রবলেম, সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। সো এই দেখুন রাস্তার অবস্থা, মনে হচ্ছে আমরা জিগির করতেছি। বসা যান, বসেন বসেন, বসা যান, বসেন বসেন। উফ! আর সামনে এই বাসটা ইচ্ছা মতন ধুলা উড়াইতেছে। ওয়াও, এই ব্রিজটা ভালো লাগতেছে।
ফাইনালি উই আর ইন শ্রীমঙ্গল। অনেক অপেক্ষা, অনেক ট্রাফিক কাঠখড় পেরিয়ে শ্রীমঙ্গলের পথে আছি। আর দেখুন রাস্তাটা, মানে এখানে মন খুলে কর্নারিং করা যায়, যেটা সিন্দুকছড়ি মহালছড়ি আমরা রাঙামাটি যাওয়ার সময় ওই রোডটাতে হচ্ছে কর্নারিং করে এরকম মজা পেতাম। ঠিক এই শ্রীমঙ্গলের রোডে কর্নারিং করে ততটাই মজা পাওয়া যায়, কিন্তু কর্নারিং করার আগে সাবধান, কারণ অপোজিট থেকে ঠিক এরকম এই যে বাসগুলো এসে আপনার লেনটা ব্লক করে দিবে, তখন আপনি অ্যাক্সিডেন্টও করতে পারেন। ওফ টিলা, মানে ভাল লাগতেছে এই যে এতটা পথ কষ্ট করে, মানে এই ভাঙা রাস্তায় রাইড করে আসলাম, প্রশান্তি পেয়ে যাচ্ছি। শ্রীমঙ্গলের ভাইবস, ওয়াও! এই শ্রীমঙ্গলই তো তাহলে আমার জন্য অপেক্ষা করতেছিল। ওয়াও, ওই দূরে দেখুন, জোস! এত জোসকে ভাই, এত এত জোসকে! আমতলি চা বাগান। আমার সামনে এখন আপনারা দেখতে পাচ্ছেন চায়ের দেশে স্বাগতম, চায়ের কন্যা, এবং ওয়েলকাম টু শ্রীমঙ্গল। এই হচ্ছে চা কন্যা, এবং আমরা চলে আসছি চা কন্যার সামনে। ঘড়িতে সময় দেখেছেন 4:18 বাজে, আর আমি মাত্র চায়ের কন্যা এখান থেকে রেস্ট নিয়ে তারপরে আখের শরবত খেয়ে এখন যাচ্ছি রিসর্ট বা হোটেলের জন্য শ্রীমঙ্গল শহরের দিকে। এতক্ষণ যেই অ্যাডজাস্টেড রোডগুলো রাইড করে আসলাম, মানে খুবই বিরক্তিকর ছিল, ভাঙা চোরা এখানেও আছে কিছুটা, বাট তারপরেও ভাই অর্থিত, ভাল লাগতেছে। আমার যত ক্লান্তি, রাস্তার যতই ভাঙা চোরা যাই হোক না কেন, সব কিছু আসলে ভ্যানিশ হয়ে এখন আমরা এই শ্রীমঙ্গলটাকেই এনজয় করতেছি। শ্রীমঙ্গল শহরেও পৌঁছায়নি, শ্রীমঙ্গল ঢুকতে না ঢুকতেই বৃষ্টি আমাদেরকে ওয়েলকাম জানালো। কি তাজ্জব ব্যাপার! একটু আগে আপনারা ভিডিওতে দেখলেন মুষলধারে বৃষ্টি হলো, ঠিক তার 200 মিটার সামনে একদম ফকফকা উজ্জ্বল আলো, কোনো ধরনের বৃষ্টিপাত কিচ্ছু হয়নি। হ্যাঁ, এটাই শ্রীমঙ্গল। যাই হোক, আমরা শ্রীমঙ্গল শহরের মধ্যে ঢুকে পড়েছি। এবার একটা রিসর্ট নিতে হবে বা একটা হোটেলে উঠতে হবে, কারণ অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড। সো রোজ সময় এখন ঘড়ির কাঁটাতে 7:15 বাজে, আর শ্রীমঙ্গল শহরে ঢুকার পরে এত পরিমাণ বৃষ্টি, যাই বৃষ্টির কারণে হোটেলে উঠতে আমার 7:30 বেজে গেল। আর এই হচ্ছে আমার যে হোটেলটা নিয়েছি, সেই হোটেলের রুম দেখতে পাচ্ছেন। হয়তো একটু পরে পুরো রুমটা আমার এলোমেলো হয়ে যাবে। এখানে সুন্দর একটা বারান্দা আছে, যদিও রাতের বেলা ভালো করে দেখাতে পাচ্ছি না। আর এই বারান্দা থেকে খুব সুন্দর করে আমি শ্রীমঙ্গল শহরটাকে দেখতে পাচ্ছি। প্লাস এটার সাথেই হচ্ছে আপনার ওয়াশরুম দেওয়া আছে। এই যে ওয়াশরুমটা অনেক বড়। প্রজ বিভিন্ন জায়গায় আমরা যখন রুম ভাড়া নেই বা রিসোর্টে বা হোটেলে উঠি, সেখানে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে বিভিন্ন ধরনের জুস সার্ভ করা হয়। আর শ্রীমঙ্গল আসবেন, আপনি পাবেন ডিফারেন্ট কিছু চা। সো শ্রীমঙ্গলে আমার ফার্স্ট চা খাওয়া হচ্ছে রুমের ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, যদিও এটা ওয়েলকাম টি, ডিফারেন্ট কিছু, ভালো লাগছে। হোটেলটাও অবশ্যই
শ্রীমঙ্গল সেন্ট্রাল ভিলা। আমি রেফার করছি না বা প্রমোট করছি না, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো চায়ের কালারটা দেখুন, একদম অর্গানিক। হ্যাঁ, টেস্ট আছে। তো ব্রোজ, আজকে শুরু হয়ে গেল শ্রীমঙ্গলে আমাদের দ্বিতীয় দিন। আর এই মুহূর্তে আছি আমরা 4 রাস্তার মোড়। এইখান থেকে যাচ্ছি পানশিতে ব্রেকফাস্ট করার জন্য। দেন শ্রীমঙ্গলের যেগুলো পরিচিত স্থান বা শ্রীমঙ্গলের যেগুলো ট্যুরিস্ট স্পট সেগুলোতে আজকে একবার হলো ভিজিট করতে যাব। আর এইটা হচ্ছে 4 রাস্তার মোড়। আর এই 4 রাস্তার মোড় থেকে আমরা বামে যাচ্ছি। আমরা চলে আসছি পানশি, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন। আর এখন পানশিতে যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। ওয়েলকাম টু দ্য ক্যাপিটাল অফ শ্রীমঙ্গল। সো আমরা পানশি থেকে নাস্তা করে এখন যাচ্ছি নূরজাহান টি স্টেটের দিকে, দেন মাধবপুর লেক। সো আজকের ওয়েদারটা অনেকটা ক্লাউডি ওয়েদার, লাইক দ্যাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা এরকম আছে, ঠান্ডা বাতাস বইতেছে। আর এমনিতেও আপনার এই শ্রীমঙ্গলে ওয়েদারটা একটু আনপ্রেডিক্টেবল থাকে। আর পানশিতে গিয়েছিলাম নাস্তা করার জন্য, ওদের যে ফেমাস আখনি খাওয়ার জন্য, সেইটা নাকি 8টার মধ্যে আজকে শেষ হয়ে গেছে। আর আমি তো লেট লতিফ ঘুম থেকে উঠতে, যার ফলে আমি আজকে আর আখনি পাইনি। দেন আর কি পরোটা, ডিম ভাজি আর মুগ ডাল সবজি খেলাম। বাট হ্যাঁ, টু বি অনেস্ট, ওদের নাস্তার কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই টেস্টি। সো আপনারা চাইলেও নাস্তা এখানে করতে পারেন, কারণ আপনার টাকাটা অর্থিত হবে। ও গ্র্যান্ড সুলতান, বাহ ভাই, পয়সা সুলতান, বাহ কর্নারিং করে মজা পাওয়া যাচ্ছে ভাই। লাইক দ্যাট আমি যেন সিন্দুকছড়ি মহালছড়ি, যদিও ওইখানে আর কর্নারিং করে আরও মজা পাওয়া গেছে, মানে মোড়গুলোতে জোস লাগছে। বাট এইখানে প্লিজ কর্নারিং করার আগে সাবধান, এরকম গাড়ি টাড়ি চলে আসবে, একটু বুঝে শুনে ভাই কর্নারিং করেন, জীবন আগে, তারপর এনজয় করতে পারবেন, তাই না? সো নিরাপদে বাসায় পৌঁছতে হবে, এটা মনে রাখতে হবে। নূরজাহান টি গার্ডেন বা টি স্টেট যেতে রাস্তার যা বেহাল অবস্থা ভাই, রাস্তার অবস্থাটা দেখছেন? মানে একটা পর্যটন মানে এরিয়া, যেখানে আপনার মানুষ আসবে, দেশকে জানবে, দেশকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তার কন্ডিশন দেখেন, খুবই খারাপ অবস্থা। মাগমা, ও ভাই রে ভাই, এমনি সাসপেনশনের অবস্থা খুবই খারাপ। অয়েল লিক করতেছে হালকা হালকা করে। টাকা যেই কাজ করাতে হবে, এছাড়া উপায় নেই। আর তার আগে পর্যন্ত আসলে কোনো প্যারায় পড়তেছি বলবো কিনা আল্লাহ জানে। সো আবার জিরিপথ হচ্ছে মাঝখানে, দেখি এটা কি, লেমন গার্ডেন রিসোর্ট অ্যান্ড স্পা। ও অবস্থা দেখছেন রাস্তার কী অবস্থা। মনে হচ্ছে রাস্তার মাঝে সুইমিং করা যাবে ভাই, এটা সুইমিং পুল দিয়ে রাখছে। আপনি আসেন, গোসল করেন, আপনাকে আর কষ্ট করে কি বলা হয়, পার্সোনাল সুইমিং পুল নিয়ে কোনো রিসোর্ট থাকতে হবে না, মানে রিসোর্টে থাকা লাগবে না। আপনি এখানকার পর্যটন স্পটগুলোতেই যাওয়ার সময় এই রকম পার্সোনাল পুল পেয়ে যাবেন। দিদিরা চা পাতা তুলতেছে, মানে কচি নতুন যে পাতাটা, সেটা এই চা গাছ থেকে সংগ্রহ করা হয়। নূরজাহান টি স্টেট থেকে 3 কিলোমিটার রাইড করার পরে আমরা চলে আসলাম মাধবপুর লেক। আর মাধবপুর লেকে প্রবেশ করতে গেলে বাইকের জন্য 15 টাকা টুল দিতে হবে, যেটা আপনাকে এই পিছনে একটু আগে যে গেট থেকে নিল এটা নিয়ে নিবে। আর সামনে দেখা যাচ্ছে মাধবপুর লেকে ঢোকার জন্য যে গেটটা, সেটা। আর এই গেটে আপনাকে পায়ে হেঁটে ঢুকতে হবে। আর আমরা বাইক পার্কিং করবো হচ্ছে বামে।
সো এখান থেকে উঠে যাব। ওকে, একটা ছায়াতে একটু পার্কিং করি, তাহলেই ভালো। রোদ্রের মধ্যে সিটটা গরম কম হবে। এখন ঘড়ির কাঁটায় 12:53 বাজে। আর নূরজাহান এবং মাধবপুর লেক থেকে যাচ্ছি শমশেরনগর গলফ মাঠ, দেন ওইখান থেকে ক্যামেলিয়া লেক, তারপর বাকিটা আর জানি না। যেতে হইলে আমার কিন্তু রিক্সা যেতে হইব, আর কোথাও হলে আমাদেরকে একটা বক্স দিয়ে যেতে হবে। আপনাকে আমি দেখাশোনা আসছিলাম শমশেরনগর গলফ মাঠের উদ্দেশ্যে, যেটাকে সুইজারল্যান্ড খ্যাত নামে ডাকা হয়। সো গলফ মাঠে এসে পুরাই হতাশ। গলফ মাঠের যেই সবুজ ঘাস ছিল সেটাকে আপনার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং পুরো ভ্যানিশ করে দেওয়া হয়েছে। এবং যতটুকু স্টোরি শুনলাম, আসলে মেন রিজনটা ছিল যিনি এটার মালিক উনি মেবি বাইরে থাকতেন। সো আমরা যারা বাঙালি তারা ওই শমশেরনগর মাঠে গিয়ে সেটাকে নিজেদের মতন করে একদম ধসনস বিনাশ সব করে দিছি, যার ফলে ওই ভদ্রলোক তারপরে ওই শমশেরনগর মাঠটাকে উনি ডিসাইড করলেন যে চা বাগানই বানিয়ে ফেলবো। কারণ নিজের টাকা খরচ করে ওই মানুষের চিপস, তারপরে টিস্যু, এগুলো পরিষ্কার করতে হয় ওনার। আর আমরা বাঙালি যেখানে যে সেখানে বিরিয়ানির প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট, আরও নানান ইত্যাদি সব কিছু ওখানে ফেলে পুরো তছনছ করে ফেলে। এটা আমাদের তো, যার ফলে আজকে আমরা শমশেরনগর গলফ মাঠটা থেকে বঞ্চিত, বা আমরা এই সুন্দর জায়গাটা এখন আর আগেদের মতো আমাদের কাছে নেই। এই মুহূর্তে আছি ক্যামেলিয়া লেক। গামছা টাওয়েল নিয়ে আসলে সুন্দর মতন করে গোসল করে যেতে পারতাম। আর এইখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝিরি, মানে লেকের পানিটা সুন্দর করে এখানে নেমে যাচ্ছে। ওয়াও! হেই গুড পিপল, গুড মর্নিং। আজকে শ্রীমঙ্গলে আমাদের তৃতীয় দিন, আর সময় এখন সকাল 6:45। আজকে আমাদের ঢাকায় ব্যাক করার কথা। সো ঢাকায় ব্যাক করব। আর আমরা যেই হোটেল বা রিসর্টটা নিয়েছি সেটা চেক আউটের সময় 11টা। আর গতকাল অনেক লং ডিস্টেন্সে হচ্ছে স্পটগুলো থাকার কারণে মানে কয়েকটাতে যেতে পারিনি। এর মধ্যে মৃত্তিঙ্গা চা বাগান, ওয়ান অফ দ্য বেস্ট সিনারিও পাওয়া যায়,
সৌন্দর্যের দিক থেকে অনন্য সেই মৃত্তিকা চা বাগান এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান আমরা গতকালকে কভার করতে পারিনি, বাট আজকে একবার দেখে আসতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন। আমরা এই মুহূর্তে আছি ভৈরবগঞ্জ বাজার। সো এই ভৈরবগঞ্জ বাজারের সামনে হাতের ডানে আমাদেরকে যেতে হবে মৃত্তিকা চা বাগান। সো এই যে এই গলিটা যেটা হচ্ছে তাহির স্টোর, সো এই দিক দিয়ে আমাদেরকে চলে যেতে হবে মৃত্তিকা চা বাগান। ওয়াও, এত সুন্দর কেন আমাদের বাংলাদেশ, মাথা নষ্ট করা সৌন্দর্য। উফ। সো যাওয়ার পথেই পেয়ে যাবেন রাবার গাছ থেকে রাবার সংগ্রহ করতে হয় কিভাবে সেটা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন ফোটায় ফোটায় এই গাছ থেকে কষ পড়তেছে, এটাই হচ্ছে পরবর্তীতে রাবার হিসেবে সংগ্রহ করা হচ্ছে এখান থেকে। আর এই তো দিদিরা যাচ্ছে সামনে, হয়তোবা চা বাগানে গাছ টাছ করবে। অলমোস্ট সকাল এখন বাজে 7:10। মাঝখানের এই গহীন অরণ্যের জায়গাটা আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। কতটা শুনশান জায়গা এখানে দেখুন, একদম একটা গহীন বাগানের ভিতর দিয়ে যাচ্ছেন, যেখানে কোনো শব্দ নেই, শুধু আপনার বাইকের সাউন্ডটা ছাড়া। কি অমাইক, ওয়াও। তো এখন আছি লাউয়াছড়া ন্যাশনাল পার্কের সামনে। 12 বছরের ঊর্ধ্বে 100 টাকা আর ভ্যাট হচ্ছে 15%, টোটাল 115 টাকা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে কিছু ডিসকাউন্ট আছে। আর এ হচ্ছে শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যান, কমলগঞ্জ, মৌলভীবাজার। সো আমরা এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে আছি। অনেকে আসে এই লাউয়াছড়া জাতীয় উদ্যানে, দেন তারা ঘুরে তারপরে খাসিয়াপল্লী প্লাস আরও যে সমস্ত জায়গা আছে, তারপরে যে রেল লাইনটা ওইটার এখানে ঘুরে দেন চলে যায়। সো অনেক দূর হাঁটা লাগে, অনেক দূর ঘোরা লাগে। খাসিয়াপল্লী যেতে হলে আপনাকে মাঝখানে একটা ঝিরি বা খালের মতন আছে, ওইটা পার হয়ে তারপর আপনাকে ওই পারে যেতে হবে। দেন আপনি যেই খাসিয়া জনগোষ্ঠী আছে সেইখানে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন বা তাদের জীবন দ্বারা আপনি দেখতে পাবেন। সো এই হচ্ছে, আমি বনের মধ্যে দিয়ে হাঁটতেছি। তো ব্রোজ, সময় এখন 1:31। হ্যাঁ, দুপুর 1:31। আর ঠিক এই সময়ে আমি শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। সো এবার কথা বলা যাক এই শ্রীমঙ্গল
ট্যুরে আসতে ঢাকা থেকে আমার কত লিটার অকটেন লাগলো এবং কোথায় থাকলাম, কি কি খেলাম এবং কতর মধ্যে খাওয়া যাবে। আর যারা বাইক ছাড়া আসবেন ভাবছেন, মানে হচ্ছে এখানে এসে চাঁদের গাড়ি বা সিএনজি ভাড়া করবেন, তারা কত টাকা হলে ঘুরতে পারবেন তার সম্পূর্ণ ডিটেলস এখন বলবো আমি আপনাদের সাথে, মানে আমি শেয়ার করব। ঢাকা থেকে আমি ফুল ট্যাঙ্কি লোড করে এসেছিলাম শ্রীমঙ্গল। পুরো শ্রীমঙ্গলে আমি অনেকগুলো জায়গায় ঘুরি, তো তারপরও আমার বাইকে এখনও পর্যন্ত রান করেছে 369 কিলোমিটার এবং সে এখনও 5 লিটারের কাছাকাছি তেল বলতে পারে আছে। এবং সেম তেল নিয়ে আমি আবার ঢাকার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। দেখি সামনে যাওয়ার পথে কোনো একটা হাইওয়ে থেকে তেল নিয়ে নিব, তার আগে কতটুকু যেতে পারি সেটা দেখি। সো এই হলো অকটেনের খরচ। এখন ইটস ডিপেন্ডস অন আপনি কীভাবে রাইড করতেছেন। রাস্তার অবস্থা তো খুবই খারাপ, আসলে রাইড কীভাবে আর করবেন, মানে এরপর কথা বলবো ছিলাম কোথায়। আপনি শহরের ভিতরে থাকেন যেমন আমি ছিলাম, আমারটা রেন্ট নিয়েছে 1500 করে এবং দুরাত হচ্ছে 3000 টাকা। কোনো ব্রেকফাস্ট বা কিছু ইনক্লুড ছিল না। আর একটা সবচেয়ে চিপেস্ট বলবো, কিন্তু পরিবেশ ভালো দেখেছিলাম আমি, অ্যাভেলেবল পাইনি, সেটা হচ্ছে মহসিন প্লাজা। মহসিন প্লাজা আপনারা উঠতে পারেন। নন এসি 600 টাকা শুরু করে 800 পর্যন্ত আছে, আর এবং এসি সম্ভবত লাস্ট যেটা সেটা হচ্ছে 1600 টাকা থেকে শুরু করে 2000 টাকা, তারপরে আরও উপরে আছে। সো আমি বলবো যদি আপনারা চিপের মধ্যে থাকতে চান তাহলে মহসিন প্লাজায় যেতে পারেন, অথবা আমি যেখানে ছিলাম সেইটার যদি আপনার নন এসিতে থাকতে চান তাহলে রেগুলার ডেতে আপনার 1000-1200 টাকা করে খরচ পড়বে, আর এসি 1500 থেকে 2000 টাকা খরচ যাবে আর কি। সো এতটুকু গেলে হচ্ছে রুম খরচ। এরপরে আসি খাওয়া দাওয়ার ব্যাপারে। খাওয়া দাওয়া যদি ভালো করতে চান, মানে ভালো টেস্টের খানা খেতে চান, তাহলে আমি বলবো আপনি পানশিতে খেতে পারেন। কারণ পানশিতে আপনি যখনই খাবেন ওদের একটা প্যাকেজ সিস্টেম আছে, যেমন ভাত, ডাল, মাছ 200 থেকে শুরু করে 250-300 পর্যন্ত, এমন 350 টাকা পর্যন্ত আছে। আর সকালে নাস্তা হিসাবে আপনি পরোটা, ডিম, ডালবাজি খেতে পারেন, তাও আপনার 100 টাকার নিচে আসবে। আর চার কথা যদি বলেন, আমি আদি নীলকণ্ঠ কেবিনে খেয়েছিলাম চা, ওটার ফুটেজটা নিতে পারিনি, প্রচুর বৃষ্টি ছিল, হুট করে বৃষ্টি নেমে যাওয়ার কারণে আর ফুটেজ দেওয়া হয়নি। সো এই হলো খাওয়া দাওয়ার ব্যাপার এবং হোটেল খরচ প্লাস অকটেন কী পরিমাণ লাগবে। এবার আসি, আপনারা যদি ঢাকা থেকে বা যে কোনো জায়গা থেকে শ্রীমঙ্গলে যদি আসেন এবং আপনাদের যদি কোনো বাইক না থেকে থাকে তাহলে আপনারা এখানে রেন্টে বাইক নিতে পারেন। রেন্টে বাইকের জন্য প্রতি ঘন্টা 200 টাকা, আর অকটেন বা যেটা আপনি ইউজ করেন সেটা আপনার নিজস্ব। এই হলো গিয়ে এখানকার বাইক রেন্টের ব্যাপার স্যাপার। আর যদি আপনি এখানকার সিএনজি বা চাঁদের গাড়িতে করে ঘুরতে চান, মানে আপনাদের ফ্যামিলির সংখ্যা বা আপনার ট্যুরমেট সংখ্যা যদি বেশি হয় তাহলে আপনি সিএনজি নিতে পারেন। সিএনজি আপনার পিছনে 3 জন, সামনে 2 জন, টোটাল 5 জনের মতন আপনারা যেতে পারবেন। সেক্ষেত্রে সিএনজি আপনার রেগুলার ডেতে 1200 থেকে 1500 টাকা, আর অফডেতে হয়তো বা 1500 এরকম নিতে পারে। আর চাঁদের গাড়ির ব্যাপার যদি আসি, চাঁদের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন রেগুলার ডেতে 2500 টাকার মধ্যে, তারপর দামাদামি করে নেবেন। আর আপনার অফ ডেতে পেয়ে যাবেন হচ্ছে 3000 থেকে 3500 টাকা। সো যাই হোক, এই ছিল আমার শ্রীমঙ্গল ট্যুর। আর সামনে দেখাচ্ছে ভৈরব 90 কিলোমিটার, ঢাকা এখান থেকে 183 কিলোমিটার, আর সামনে চাকন্যা, আমার সামনে চাকন্যা দাঁড়িয়ে আছে, চা তুলতেছে। সো টাটা, ভাই ভাই চাকন্যা। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, সার্টিফাইড হেলমেট পরে রাইড করবেন এবং সেফ রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়েট ব্রোজ, আপনাদের কাছে আবার ফিরে আসলাম একটা ভালো রোড সাজেস্ট করার জন্য, যেটা দিয়ে আপনারা খুব সহজে ঢাকায় ব্যাক করতে পারবেন। মানে শায়েস্তাগঞ্জের যে ভাঙাচোরা রাস্তাটা সেটা আপনারা অ্যাভয়েড করতে পারবেন। কীভাবে? চাকন্যা পার হওয়ার পর হাতের বামে দেখবেন যে নতুন বাজার নামে একটা জায়গা আছে। সে নতুন বাজার দিয়ে বামে আপনি অলিপুর হয়ে চুনারুঘাট দিয়ে তেলুতিয়া জায়গা দিয়ে আপনি চলে যেতে পারবেন বেজুরা দিয়ে সোজা ঢাকা।